এটাকে এক ধরনের ষড়যন্ত্র বলা যায়। কারণ অন্য ধর্মের লোকেরা মুসলিম ধর্মের পরিচয় দিয়ে কোনো একটা আ শৃঙ্খলা বাহিনীর ভেতর ঢুকে পড়াটা এটা অবশ্যই সন্দেহজনক। বাংলাদেশে যতগুলো জঙ্গি নাটক করেছে আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি আওয়ামী লীগ যখনই কোনো সংকটে পড়েছে তখনই একটা জঙ্গি নাটক হয়েছে। একটা বাড়ি ঘেরাও করা হয়েছে। তারপরে সেখানে জঙ্গি সাজানো হয়েছে, কালো পোশাক পরানো হয়েছে, আল্লাহু আকবার লেখা পতাকা নেয়া হইছে, ব্যানার নেওয়া হইছে। তো নানাভাবে এটাকে জঙ্গি নাটক মানে জঙ্গি ঘটনা, বাংলাদেশে জঙ্গি হামলা হওয়ার আশঙ্কা ইত্যাদি প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। তৃতীয় শক্তির সাহায্য নেয়া বা ডিপ স্টেটের কাছে নতজানু হওয়া, তাদের কাছে মুচলেকা দেওয়া, এরকম যে রাজনীতিটা বাংলাদেশে হচ্ছে এটা এখন মোটামুটি ওপেন সিক্রেট। যেই রাষ্ট্র ক্ষমতায় আসুক সে আর দেশের জন্য কাজ না করে ওই ডিপ স্টেটের কথা মতো চলতে বাধ্য হয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক ডিপ স্টেট যেভাবে চায় সেভাবেই তৈরি করে এবং সেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দমন পীড়ন করে হুজুরদেরকে আলেম ওলামাদেরকে এত বেশি নাস্তানাবুদ করা হবে। আবার যে কোনো একটা ইস্যু তুলে জঙ্গি ইস্যু এবং সরকারের প্রশাসন আছে, মিডিয়া আছে। সরকার চাইলে এটা ২ দিনের মধ্যে প্রমাণ করে দিবে যে হ্যাঁ, জঙ্গি আছে অথবা সরকার চাইলে প্রমাণ করে দিবে জঙ্গি নাই। তো সব মিলে পরিস্থিতি এরকম অবস্থায় দাঁড়িয়েছে যে বাংলাদেশের রাজনীতিতে এখন আসলে আর সুখকর কিছু দেখা যাচ্ছে না, ভালো কিছু দেখা যাচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি প্রতিনিয়ত ঘোলাটে করা হচ্ছে। ছাত্রদের মধ্যে মানে সহিষ্ণুতার পরিবর্তে আ অনেক ধরনের রেটরিক মনোভাব তৈরি করে দেওয়া হচ্ছে, যুদ্ধ মনোভাব তৈরি করে দেওয়া হচ্ছে। তাদের মধ্যে মারামারি কাটাকাটিকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে। বিচার ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। বাংলাদেশের পরিস্থিতি এখন যে কি সেটা আসলে বলা খুব কঠিন। একটা ঘটনা জানার পর এটা নিয়ে বেশ আ দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি আমরা। সেটি হচ্ছে যে উম কিছু খবর আসছে যেগুলো আসলে মূলত ভারতের চ্যানেলে আসছে এবং ভারত এটা প্রচার করে বেড়াচ্ছে যে বাংলাদেশের বিমান বাহিনীতে পাকিস্তান তেহরিক ই তালেবানের সদস্যরা নাকি যুক্ত হয়েছে। তো এই খবরটা যে দিয়েছে যে সাংবাদিক দিয়েছেন দেশের বাইরে থেকে, সেই সাংবাদিক আবার এটাও বলে দিয়েছেন যে এটা আসলে বিমান বাহিনীতে রয়ের এজেন্টরা ঢুকে পড়েছে এবং বহুদিন থেকে সেখানে আছে। দেশে বড় একটা বিপ্লব হয়ে গেছে, অভ্যুত্থান হয়ে গেছে। শেখ হাসিনার সরকার পালিয়েছে, আওয়ামী লীগ পালিয়েছে, অর্থাৎ ভারতীয় তাবেদার সরকার পালিয়ে গেলেও রয়ের এজেন্টরা বহাল তবিয়তে আছে। নতুনদের সঙ্গে তারা তাল মিলিয়ে একজোট হয়ে কাজ করছে। তো এই ব্যাপারটা আসলে দেশের জন্য এখন একটা ভয়ংকর পরিস্থিতি তৈরি করেছে। আপনাদেরকে একটা খবর বলি, সেটা হচ্ছে যে মোটামুটি মাস ২ আগেই হবে। একটা খবর পেয়েছিলাম সোশ্যাল মিডিয়া, সেটি হচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধান নয় বরং বিমান বাহিনীর আ কোনো একজনকে নিয়ে, আমি এক্সাক্ট ইয়েটা বলতে চাচ্ছি না, ফিগারটা বলতে চাচ্ছি না। যে তিনি হচ্ছেন ৩ বাহিনীকে নিয়ন্ত্রণ করছেন এবং তিনি সেই কথিত উম মানে প্রতিবেশী দেশটির হয়ে কাজ করছেন বলে এরকম একটা গুজব বা গুঞ্জন আমরা সোশ্যাল সাইটে দেখতে পেয়েছিলাম। তো সেইটা ২ মাস পর্যন্ত আমরা এটাকে গুরুত্ব দেইনি। দেশ বিরোধী ষড়যন্ত্র বা কোন ধরনের অপপ্রচার, গুজব এসব বললেও এখন দেখলাম যে ঠিক ওই বিমান বাহিনীকে টার্গেট করেই টিটিপি বা পিটিটি, এই যে তেহরিকে তালেবান যে সংগঠনটার কথা বলা হচ্ছে, জঙ্গি সংগঠনটার লোক বাংলাদেশের বিমান বাহিনীতে ঘুরে গেছে, ছিল, এরকম একটা তথ্য যখন আরো স্পেসিফিক ভাবে কোনো এক সাংবাদিক দিয়েছেন, এমনকি যারা তেহরিকে তালেবানের সদস্য ছিলেন বা আছেন, এরকম পাকিস্তানে যারা তেহরিকে তালেবান এরকম পাওয়া গেছে যাদেরকে, যারা আসলে মুসলমানও নন। তো এটাকে এক ধরনের ষড়যন্ত্র বলা যায়। কারণ অন্য ধর্মের লোকেরা মুসলিম ধর্মের পরিচয় দিয়ে কোনো একটা আ শৃঙ্খলা বাহিনীর ভেতর ঢুকে পড়াটা এটা অবশ্যই সন্দেহজনক। তো সব মিলিয়ে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে আ যেটাই ঘটুক, যদি এমন হয় যে বাংলাদেশে আবার নতুন করে জঙ্গিবাদের নাটক সৃষ্টি করার চেষ্টা করছে একটা গ্রুপ, বা একটা গ্রুপ বলতে সেই প্রতিবেশী রাষ্ট্রই এটা করে। বাংলাদেশে যতগুলো জঙ্গি নাটক করেছে আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি আওয়ামী লীগ যখনই কোনো সংকটে পড়েছে তখনই একটা জঙ্গি নাটক হয়েছে। একটা বাড়ি ঘেরাও করা হয়েছে।
তারপরে সেখানে জঙ্গি সাজানো হয়েছে, কালো পোশাক পরানো হয়েছে, আল্লাহু আকবার লেখা পতাকা নেওয়া হয়েছে, ব্যানার নেওয়া হয়েছে। তো নানাভাবে এটাকে জঙ্গি নাটক মানে জঙ্গি ঘটনা, বাংলাদেশে জঙ্গি হামলা হওয়ার আশঙ্কা ইত্যাদি প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে আসলে এই ধরনের আলোচনাগুলোর মধ্যে আমরা এখন কোন দিকে যেতে পারি? আসলে এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে যে দেশপ্রেমী একজন রাষ্ট্রনায়ক দরকার, দেশের শাসক হওয়া দরকার, সবসময় দেশের পক্ষের। কিন্তু বাংলাদেশে একটা গণতন্ত্রের চর্চাটা হচ্ছে যে এই গণতন্ত্রটাকে দখল করার জন্য বাংলাদেশের গণতন্ত্রের আহ, নামে স্বৈরতন্ত্র চালুর জন্য এক ধরনের প্রচেষ্টা চলে, পরিবারতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চলে। অর্থাৎ দেশটা আমার তখনই যদি আমি দেশ পরিচালনার দায়িত্ব পাই, আর যদি দেশ পরিচালনার দায়িত্ব আমি না পাই তাহলে দেশের ব্যাপারে ভাবার আমার কোনো দায়িত্ব নাই। আবার দেশ পরিচালনার দায়িত্ব পেতে গেলে তাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে ভিনদেশীদের সাহায্য নিতে হয়। এই যে তৃতীয় শক্তির সাহায্য নেয়া বা ডিপ স্টেটের কাছে নতজানু হওয়া, তাদের কাছে মুচলেকা দেওয়া, এরকম যে রাজনীতিটা বাংলাদেশে হচ্ছে এটা এখন মোটামুটি ওপেন সিক্রেট। কেউ একেবারে লিখিত প্রমাণ না দিতে পারলেও, আহ, একেবারে জলজ্যান্ত প্রমাণ দিতে না পারলেও মোটামুটি এটা এখন বাংলাদেশের মানুষ এটা মোটামুটি স্বীকার করে নিয়েছে যে এখানে তৃতীয় কারো হাত থাকে এবং ডিপ স্টেটের এক ধরনের আহ, ভূমিকা থাকে। তো তাতে হচ্ছে কি যে যেই রাষ্ট্র ক্ষমতায় আসুক সে আর দেশের জন্য কাজ না করে ওই ডিপ স্টেটের কথা মতো চলতে বাধ্য হয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক ডিপ স্টেট যেভাবে চায় সেভাবেই তৈরি করে। আমরা দেখলাম যে বিরোধী দল সংসদে অত্যন্ত সহিষ্ণুতার সাথে সহনশীলতার সাথে সরকারি দলকে সহযোগিতার মনোভাব দেখাচ্ছে, কিন্তু সরকারি দল এক এক সময় এক একটা আচরণ করছে। কখনো বিরোধী দলের আচরণে তারা মুক্ত হয়ে তারা সহযোগিতা নিচ্ছে, কিন্তু আবার যখনই সহযোগিতা নেয় তারপরে এমন কিছু ঘটে বা এমন কিছু চাপ তাদের উপর আসে যে তারা আবার তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়। তো সমস্যাটা হচ্ছে এটা একটা পাপ। রাষ্ট্র ক্ষমতা এখন বাংলাদেশে যারা গ্রহণ করে তাদের এটা রাষ্ট্র ক্ষমতা গ্রহণটা হয়ে গেছে একটা পাপ। এই পাপের বোঝার যে নেয় তাকে পাপই হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, সে দেশের মানুষের জন্য কিছু করতে পারে না। কারণ এই রাষ্ট্র ক্ষমতার নীতি হলে ডিপ স্টেটের কাছে নতজানু হতে হয়, তাকে মুচলেকা দিতে হয়, তার সাথে কথা বলে আসতে হয়, তাকে ম্যানেজ করে আসতে হয়, ফলে তাকে সবসময় প্রায়োরিটি দিতে হয়। এখন যদি এইটা হয় তাহলে আসলে এই পরিস্থিতির কোনো সমাধান নেই। বাংলাদেশ আবারও সেই পুরনো ফ্যাসিবাদের কবলে পড়বে এবং সেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দমন পীড়ন করে হুজুরদেরকে আলেম ওলামাদেরকে এত বেশি নাস্তানাবুদ করা হবে। আবার যে কোনো একটা ইস্যু তুলে, জঙ্গি ইস্যু, এবং সরকারের প্রশাসন আছে, মিডিয়া আছে, সরকার চাইলে এটা 2 দিনের মধ্যে প্রমাণ করে দিবে যে হ্যাঁ জঙ্গি আছে, অথবা সরকার চাইলে প্রমাণ করে দিবে জঙ্গি নাই। আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলছে না জঙ্গি নাই, মানে এটা তাকে দেখানো হচ্ছে যে না তিনিও এটা সাজাচ্ছেন না বা ঘটনার সাথে সংশ্লিষ্ট না। কিন্তু এরপর দেখবো যে পুলিশ টুলিশ সব মোটামুটি টিটিটি কি বলে ওই সিটিটিসি মনিরুল ইসলাম যেভাবে কাজ করেছে এইভাবে ঠিক কিছু নাটক শুরু হয়ে গেছে, অমুক বাড়িতে তমুক বাড়িতে হামলা হ্যান ত্যান। এবং এটাকে বিশ্বাসযোগ্য করার জন্য মিডিয়া তো আছে, মিডিয়ার গাল গল্পগুলো আছে, স্ক্রিপ্ট রেডি করা আছে, সেই পুরনো স্ক্রিপ্ট আবার চলে আসবে। আবার যদি এটা অবিশ্বাসও করা হয় তাহলে আবার সেই রয় মোসাদের এজেন্টরা ঠিকই এমন কিছু স্থাপনা ধ্বংসের কাজ করবে, করার পরে যারা বলবে যে না জঙ্গি নাই তারা আবার মুখ থুবড়ে পড়বে, তারা মানে নিজেরাই অপরাধ ফিল করবে, গিল্টি ফিল করতে শুরু করবে। তো সব মিলে পরিস্থিতি এরকম অবস্থায় দাঁড়িয়েছে যে আহ, বাংলাদেশের রাজনীতিতে এখন আসলে আর সুখকর কিছু দেখা যাচ্ছে না, ভালো কিছু দেখা যাচ্ছে। এখন একমাত্র আমাদের ভরসা হচ্ছে মহান আল্লাহ যদি এই যে জুলাই অভ্যুত্থানে এবং তার আগ থেকে গত 17 বছর এই বাংলাদেশের জন্য অসংখ্য মানুষ জীবন দিয়েছেন, অসংখ্য আলেম ওলামা জীবন দিয়েছেন। 5ই মে সেখানে শাপলায় হত্যাকাণ্ড হয়েছে, অনেক মানুষ, নিরীহ মানুষ, সাধারণ মানুষ, অরাজনৈতিক মানুষ শুধুমাত্র দেশকে ভালোবেসে, শুধুমাত্র ইসলামকে ভালোবেসে, একটু ভালো থাকার জন্য, মানুষকে ভালো রাখার জন্য অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, হাদিসে আছে যে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে, নিজের জীবন রক্ষা করতে গিয়ে কেউ যদি মারা যায় তাহলে সে শহীদি মর্যাদা পাবে। এরকম অসংখ্য শহীদ বাংলাদেশের মাটিতে তাদের রক্ত স্নাত হয়ে আছে, রক্তে ভিজে আছে। এই বাংলাদেশকে একমাত্র রক্ষা করার মালিক এখন আল্লাহ। কারণ চতুর্দিক থেকে যেভাবে ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে যেভাবে একটি উম, অন্ধকার রাষ্ট্র কিংবা
ব্ল্যাক লিস্টেড করার চেষ্টা চলছে, আন্তর্জাতিক বন্ধুহীন রাষ্ট্র বানিয়ে ফেলা হয়েছে। এইরকম রাষ্ট্রের জন্য এখন আমরা দেখছি যে সকল দিক থেকে চাপ প্রয়োগ করা হচ্ছে। জ্বালানি আসছে না, চীনের সঙ্গে সম্পর্ক নেই, ইরানের সঙ্গে সম্পর্ক নেই, এদিকে সম্পর্ক আছে দেখাচ্ছে এমন একটি রাষ্ট্রের যে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু। তারপরে ভেতরকার রাজনৈতিক দলগুলো, বিরোধী দল যতই উপযাচক হয়ে সহযোগিতার জন্য এগিয়ে যাচ্ছে, তাদেরকে তত বেশি তাচ্ছিল্য করা হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি প্রতিনিয়ত ঘোলাটে করা হচ্ছে। ছাত্রদের মধ্যে মানে সহিষ্ণুতার পরিবর্তে অনেক ধরনের রেটরিক মনোভাব তৈরি করে দেওয়া হচ্ছে, যুদ্ধ যুদ্ধ মনোভাব তৈরি করে দেওয়া হচ্ছে, তাদের মধ্যে মারামারি কাটাকাটিকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে। বিচার ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে গেছে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্রিসভার মিটিং কখনো করেছেন কিনা এটা আমরা জানি না। কারণ আমরা দেখলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই ভয়াবহ। সেখানে কাকে কে খুন করছে, কাকে কে ধর্ষণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে একজন একজন এক শিশু সন্ত্রাসী আরেক শিশু সন্ত্রাসীকে গুলি করে মেরে ফেলছে। যেহেতু সে শিশু সন্ত্রাসী, আমরা খুব বেশি একটা টেন্সড না, কিন্তু তারপরও এইভাবে বিচার বহির্ভূত ভাবে যে মারছে সেও তো একটা সন্ত্রাসী, মানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তো। মোট কথা হচ্ছে যে কোনো পরিস্থিতি আসলে এখন আর সুখকর অবস্থায় নেই, সান্ত্বনার মতো অবস্থায় নেই। এর মধ্যে একটি ভালো খবর হচ্ছে, সংসদে আমরা দেখলাম আহ, কিছু মানুষ সত্যের পক্ষে এসে কথা বলছে এবং তাদের এক ধরনের অবস্থান তৈরি হচ্ছে, যে অবস্থানটা আমাদেরকে কিছুটা হলেও আশার আলো জ্বালিয়েছে আমাদের অন্তরের মধ্যে। যদি ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়, এবং আমরা চাই যে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হোক, হতে পারে যে খুব অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশের একটা ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে। আমরা গত আহ, বৈঠকে দেখলাম যে সেই রকমই কিছু দাবি দাওয়া এখানে এসেছে এবং জোরালো দাবি এসেছে। সেই দাবির ব্যাপারে কেউ আপত্তি করার মতো, অন্তত সংসদে দাঁড়িয়ে আপত্তি করার মতো কারো মেন্টালিটি নেই বা করতেও পারছে না। যদিও ঠিক যেভাবে দাবিটি আদায় মানে চাওয়া হয়েছে হয়তো সেভাবে হবে না, কিন্তু আলটিমেটলি কিছু দাবি অবশ্যই এই সরকারকে পূরণ করতে হবে। এবং জুলাই সনদ বাস্তবায়ন যদি হয়, সেটা বাংলাদেশের জন্য একটা ইতিবাচক হবে। যদি জুলাই সনদ বাস্তবায়ন নাও হয়, তাহলেও সরকারের ওপর নতুন একটি চাপ আসতে যাচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে। আমরা সেটা এখনই ক্লিয়ার করছি না। তো সেইটিতে আশা করি যে বিরোধী দল অনেকটাই সফল হবে এবং শেষমেশ সকল ধরনের আহ, বহির্বিশ্বের চাপ বা তৃতীয় পক্ষের চাপ কিংবা ডিপ স্টেটের চাপ মোকাবেলা করে সরকার হয়তো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে। আর যদি সেটা না পারে, তাহলে আমরা যে আশঙ্কার কথাগুলো বলছি, যে বাংলাদেশ অচিরেই মুখ থুবড়ে পড়বে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব সবার আগে হুমকির মুখে পড়বে। যদি সত্যি এই প্রচারণাগুলো মানে সঠিক হয় বা নির্ভুল হয় যে বাংলাদেশের সুশৃঙ্খল বাহিনীগুলোর মধ্যে অমুক বাহিনীর এজেন্টরা ঢুকে গেছে। এর আগেও আমরা দেখেছি যে কয়েকটি ঘটনায়, বিশেষ করে বাংলাদেশ বিমানের ভেতরকার কিছু ঘটনা, যেমন কিছু ডিপো পুড়ে গেছে এবং চায়না থেকে যে মালামালগুলো আনা হচ্ছে সেই মালামালগুলোই একজ্যাক্ট পুড়িয়ে দেওয়া হচ্ছে, এরকম একটি ষড়যন্ত্রের গন্ধ আমরা পেয়েছি। চায়নার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কমানোর যারা চেষ্টা করছে, চায়নার সঙ্গে সম্পর্ক না রাখার ক্ষেত্রে যারা ইন্টারেস্ট দেখাচ্ছে, এদেরকে তো আমরা চিনি। তো সেই ষড়যন্ত্রটি যদি এরা সফল হয়, তাহলে চায়না কিন্তু কোনো ছোটখাটো রাষ্ট্র নয়। যদি বাংলাদেশ মনে করে যে ভারতকে খুশি করতে গিয়ে চায়নার সঙ্গে সম্পর্ক নষ্ট করে চলবে, সেই ক্ষেত্রে বাংলাদেশকে অনেক বড় ড্যামারেজ দিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র নীতিই হচ্ছে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। তো সেই পলিসি থেকে যদি ভারতের উস্কানিতে বাংলাদেশ সেই পলিসি থেকে সরে যায় বা এমন কোনো আচরণ করে, কিংবা এরকম ষড়যন্ত্রকারীরাও যদি বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের কোনো আচরণের সফল হয়, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে পড়বে, বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়বে, বাংলাদেশের বাণিজ্যিক পরিবেশ নষ্ট হয়ে যাবে এবং বাংলাদেশ আরো বেশি অনিরাপদ হয়ে পড়বে। এ ব্যাপারে সরকারকে অনেক বেশি সচেতন হইতে হবে। কোনোভাবেই যেন তারা বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে অন্য কাউকে খুশি করতে না যান। এই অন্য কাউকে খুশি না করে আজকের মতো বিরোধী দল, এত সুশৃঙ্খল বিরোধী দল, এত হেল্পফুল বিরোধী দল অতীতের কোন সরকার পায়নি। সেই ভাগ্যবান। সম্ভবত কোরআন বা হাদিসে বা ইসলামের কোথাও এই কথাটা লেখা আছে যে সেই সবচেয়ে বেশি ভাগ্যবান যে তার
মানে বিরোধী দল বা তার সহযোগী বা সহকারী বা তার পরের ব্যক্তিটাকে যে ভালো মানুষ পায় বা ভালো লোক হিসেবে পায়। আমি ঠিক কথাটা গুছিয়ে বলতে পারিনি, কারণ হচ্ছে যে এটা আমাকে একটু দেখতে হবে যে কি আছে টার্মটা। তো অর্থাৎ এরকম একটি বিরোধী দল পাওয়া, যারা সরকারকে সহযোগিতার জন্য উন্মুখ হয়ে আছে এবং দেশের জন্য, দেশের ভালোর জন্য যাদের প্রাণ বিসর্জনের জন্য যারা উন্মুখ হয়ে আছে, এরকম একটি বিরোধী দল পাওয়াটা আসলেই একটা সরকারের জন্য সৌভাগ্য। যদি সরকার এইটাকে কাজে লাগাতে পারে তাহলে বাংলাদেশ বেঁচে যাবে। আর যদি আমরা দেখি যে না, এখানে আরো একটি নতুন ষড়যন্ত্র আছে, যেমন ইশরাক, হ্যাঁ, যে কিনা জোর করে মেয়র হতে গিয়েছিল, শেষ পর্যন্ত জোর করে এমপি হয়ে গেছে। তো সেই এমপি এসে বলল যে বিরোধী দলের পতন ঘটাবে। তো এটা অনেকে হাসাহাসি করছে, কিন্তু আসলে তার টার্গেট কিন্তু এটাই। বিএনপির কিংবা ভারতের টার্গেট কিন্তু এটাই। ভারত প্রথম থেকেই চেয়ে আসছে জামাত ইসলাম যেন কোনোভাবেই, বা ইসলামী দল যেন কোনোভাবেই প্রধান বিরোধী দল না হয়। তো ভারতের সেই টার্গেট কিন্তু পূরণ হয় নাই। অতএব ভারত যে বসে থাকবে ব্যাপারটা এমন না। ভারত কিন্তু চেষ্টা করবে বাংলাদেশ জামাত ইসলামীকে, বা এই যে এখন যারা আছে, অর্থাৎ ইসলামী দল জামাত ইসলামীকে কোনোভাবে যেন তারা প্রধান বিরোধী দলেও থাকতে না পারে, সেই বিরোধী দল থেকেই পতনের চেষ্টাটা কিন্তু ভারতের আছে। এবং ইশরাক যে কথাটা বলেছে সেটা আসলে হাস্যকর কথা নয়, সে আসলে এটা একটা প্ল্যানের অংশ। সেটা কিভাবে করবে সেটা আমরা আগাম ভাবে বলতে চাচ্ছি না, কিন্তু আমার ধারণা যে এটা 6 মাসের মধ্যে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা একটা এর আগের ভিডিওতে এটার একটা টাচ দিয়েছিলাম যে এরকম একটা ষড়যন্ত্র চলছে, আরো একটি নির্বাচন দিয়ে বিরোধী দল এবং সরকারি দল পুরোটাই সেট আপ করে তারপরে সেই নির্বাচনটা দেওয়া হবে, এবং ঠিক সেইভাবেই যা হবার হবে। তো যদি সেই দিকে যায় সরকার, তাহলে সেটি প্রতিহত করার জন্য জনগণ প্রস্তুত আছে। বাংলাদেশের মানুষ আর কখনো আর কোনো ফ্যাসিবাদকে ঘাড়ে চেপে বসতে দেবে না, এটা মোটামুটি বাংলাদেশের মানুষ ডিটারমিন। এবং বাংলাদেশের সরকারও এটা আশা করি বুঝতে পারছে, বাংলাদেশের প্রশাসন বুঝতে পারছে, কিন্তু বিদেশি ষড়যন্ত্রগুলো অব্যাহত আছে এবং থাকবে। সেইভাবেই আমাদেরকে এই ঘটনাগুলোকে মোকাবেলা করতে হবে। এখনই হেরে যাওয়ার কিছু নেই। সকলকে সুন্দরভাবে, পরিকল্পিতভাবে, সহনশীলতার সাথে, ধৈর্যের সাথে এই বাংলাদেশ রক্ষার প্রস্তুতি নিতে হবে। সবাইকে সে আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।